তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা একটা বাংলা হরর ওয়েব সিরিজের গল্প জানবো, যেটার নাম হলো আধুনিক বাংলা হোটেল। এটার মধ্যে মেইন লিড অ্যাক্টর হইতাছে মোশাররফ করিম। তো চলো দেরি না করে প্রথম এপিসোডের সাথে শুরু করি। তো প্রথম এপিসোডের নাম হইতাছে বোয়াল মাছের ঝোল। শুরুতেই আমাদের একটা প্রফেসরকে দেখানো হয়, যে বাসে বসে তার একটা স্টুডেন্টের গ্রামের বাড়িতে যাইতেছিল। আমরা বুঝতে পারি যে প্রফেসরের একটা শখ রয়েছে, সেটা হলো কবিতা লেখা। প্রফেসর একেবারে রাস্তার মাঝখানে একটা শুনশান জায়গার মধ্যে নামে, যেখানে সে হঠাৎ করে একটা নৌকার মাঝি পেয়ে যায়, যে তাকে নিজের নৌকায় করে পাশের গ্রামে নিয়ে যাবে। প্রফেসর বলে যে সে বোয়ালিয়া গ্রামের মধ্যে যেতে চায়, আর সেটা অনেক দূরে ছিল। এই জন্য তারা নৌকার মধ্যে আলাপ আলোচনা করতে শুরু করে। প্রফেসর বলে যে সে হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক, আর তার একটা মেয়ে আছে যে বিদেশে থাকে। আর সে এটাও বলে যে 2 বছর আগেই তার স্ত্রী এই দুনিয়া ছেড়ে চলে গেছে। আর প্রফেসর এখন নিজের অবসর সময়ে বাংলাদেশের আনাচে কানাচে ঘুরে বেড়ায়, আর সেখানকার লোকাল মানুষদের গল্প শুনে নিজের সময় কাটায়। আর এই কারণেই সে অনেক বছর পরে তার একটা স্টুডেন্টের গ্রাম বোয়ালিয়াতে যাইতাছে, আর সে তার স্টুডেন্টের মায়ের হাতে তৈরি করা বোয়াল মাছের ঝোলের তরকারিও খেতে চায়, যেটা তার অনেক পছন্দের খাবার। ঠিক তখনই তার কাছে তার স্টুডেন্ট আজিজের কল আসে। আজিজ তার কাছ থেকে জানতে চায় যে সে এখন কোথায় আছে। প্রফেসর বলে যে সে এখন নৌকায় আছে, আর জিজ্ঞাসা করে যে আজকে রাতের আয়োজন রেডি তো। আজিজ তাকে চিন্তা করতে নিষেধ করে। সে বলে যে সবকিছু রেডি থাকবে, আপনি শুধু চলে আসেন। আর এটা শোনার পরে যে মাঝি ছিল, সে প্রফেসরকে বোয়ালিয়া গ্রাম সম্পর্কে কিছু তো বলতে চায়, কিন্তু সে বলতে গিয়েও বলতে পারছিল না। মাঝি বলে যে তার বোয়ালিয়া গ্রাম থেকে ফিরে আসতে অনেক ভয় লাগে, আর যেহেতু প্রফেসর শহরে থাকে, এই জন্য হয়তো প্রফেসর সুপার ন্যাচারাল জিনিসের মধ্যে বিশ্বাস করে না। এই কারণেই মাঝি প্রফেসরকে বোয়ালিয়া গ্রাম সম্পর্কে বলতে গিয়েও বলে না। যাই হোক, এখন বিকাল হতে হতে তারা বোয়ালিয়া গ্রামের মধ্যে পৌঁছে যায়, যেখানে ঘাটের মধ্যে আগে থেকেই আজিজ তার জন্য অপেক্ষা করতেছিল। এখানে নৌকার মাঝি প্রফেসরকে জিজ্ঞাসা করে যে প্রফেসর আবার কবে ফিরে যাবে, যেন সে ওই দিন আবারও তাকে ফিরিয়ে নেওয়ার জন্য আসতে পারে। তবে আজিজ পরিষ্কারভাবে নিষেধ করে দেয় যে এটার দরকার হবে না, কারণ হলো গ্রামের মধ্যে অনেক মাঝি আছে যারা প্রফেসরকে গ্রামের বাইরে নিয়ে যেতে পারবে। যাই হোক, তারপরে তারা একটা ঘোড়ার গাড়ির মধ্যে বসে আজিজদের বাড়ির দিকে যেতে শুরু করে। আর যাওয়ার সময় তারা রাস্তার মধ্যে অনেক বিষয় সম্পর্কে আলোচনা করে। প্রফেসর এখানে আজিজকে ধন্যবাদ বলে, কারণ আজিজের আমন্ত্রণের কারণেই সে এত সুন্দর একটা গ্রামকে দেখতে পাইতাছে। আর তার সাথে সাথে সে আজিজের মায়ের হাতে তৈরি করা বোয়াল মাছের ঝোলও খেতে পারবে। এটা শোনার পরে আজিজ আশ্চর্য হয়ে যায়, কারণ হলো সে বাজার থেকে বোয়াল মাছ তো আনা ভুলেই গেছে। কিন্তু তখন প্রফেসর আজিজকে সান্ত্বনা দেয় যে আজকে মাছ আনতে পারোনি বলে কি হয়েছে, আমি তো আর আজকেই ফিরা যাইতাছি না, তুমি কালকে নিয়ে আইসো। কিন্তু আজিজ তো বারবার নিজেকেই দোষ দিচ্ছিল যে সে কিভাবে মাছ আনতে ভুলে গেল। এই জন্য আজিজ ঘোড়ার গাড়ি চালক রাসুলকে বলে যে মার্কেট থেকে একটা বোয়াল মাছ নিয়ে তাড়াতাড়ি করে আমাদের বাড়িতে চলে আসবে। যাই হোক, তারপরে প্রফেসর আজিজকে একটা সিগারেট বের করে দেয়, কিন্তু আজিজ প্রফেসরের সামনে সিগারেট খেবে এতে লজ্জা পাইতাছিল। কিন্তু প্রফেসরের বারবার বলাতে সে একটা সিগারেট নিয়ে নেয়। আজিজ বলে যে সে এত বছর পরে নিজের টিচারকে দেখতে পেয়ে অনেক খুশি, এই কারণে সে প্রফেসরকে বলে এইবার আপনাকে যেতে দিব না। যাই হোক, আলোচনা করতে করতে তারা আজিজদের বাড়িতে চলে আসে। আর রাতে খাবার খাওয়ার সময় প্রফেসর আজিজের মায়ের হাতের রান্নার অনেক প্রশংসা করে, কিন্তু আজিজের মা প্রফেসরকে দেখার পরেও তেমন কোনো রিয়াকশন দেয় না। আজিজ এখানে প্রফেসরের রাতে ঘুমানোর জন্য ব্যবস্থা অন্য একটা বাড়ির মধ্যে করেছে। এই জন্য সে প্রফেসরকে বলে যে রাসুলের ঘোড়ার গাড়িতে করে সেখানে গিয়ে বিশ্রাম নিতে। আর কিছুক্ষণ পরে মাঝরাত হলেই আজিজ প্রফেসরের সাথে দেখা করতে আসবে। আর আমরা এখানে জানতে পারি যে রাতে প্রফেসর এবং আজিজের একটা প্ল্যান আছে। তাদের প্ল্যান হলো যে তারা রাতে একটা পুকুরের মধ্যে গিয়ে মাছ ধরবে। আর আজকে যেহেতু পূর্ণিমার রাত, এই জন্য তারা খুব ভালোভাবে মাছ ধরতে পারবে। আর এই কারণেই রাসুল সেখানে মাছের জন্য আদার বানাতে শুরু করে দেয়। যাই হোক, এখন সিন শিফট হলে আমরা দেখতে পাই যে প্রফেসর এবং আজিজ পুকুরের পাড়ে বসে মাছ ধরতাছিল। এখানে প্রফেসর আজিজকে জিজ্ঞাসা করে, মনে হয় তোমার মা আমাকে চিনতে পারেনি, আর এই কারণে সে আমার সাথে কথা বলেনি। এটা শোনার পরে আজিজ বলে যে 3 মাস আগে তার মায়ের হার্ট অ্যাটাক হয়েছিল, আর তারপর থেকে সে এইরকম হয়ে গেছে। আর সে বলে যে তার মায়ের এখন মানসিক অবস্থা তেমন ভালো না। যাই হোক, এখানেই আজিজ প্রফেসরকে নিজের গল্প বলতে শুরু করে দেয়। আর আমরা তো জানি প্রফেসর দেশের আনাচে কানাচে ঘুরে ঘুরে গল্প শুনতে অনেক বেশি ভালোবাসে। আজিজ বলে যে তাদের পাশের বাড়িতে আকলিমা নামের একটা মেয়ে থাকতো। এক সময় আজিজ ওই মেয়েটাকে টিউশন পড়াইতো। একদিন হঠাৎ করে আকলিমার বাবা মা ওর বিয়ে ঠিক করে দেয়, কিন্তু আকলিমার তো অন্য আরেকজনকে পছন্দ ছিল। আর যখন আকলিমার বাবা মা ওর প্রেমের সম্পর্ক মেনে নেয়নি, তখন আকলিমা ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়। আজিজ বলে যে তার মারা যাওয়ার পরে আজিজ নিজেও তার জানাজার মধ্যে গিয়েছিল, কিন্তু 3 দিন পরেই লোকেরা দেখতে পায় যে আকলিমা একটা সাদা কাপড় পরে গাছের উপরে বসে রয়েছে। তখন প্রফেসর আজিজের কথার মাঝখান দিয়ে বলতে শুরু করে, হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি, এখন তুমি বলবে যে আকলিমার আত্মা ওই গাছের মধ্যে চলে এসেছে, আর এখন আর কেউ ওই গাছের আশেপাশে দিয়ে যেতে পারে না। এইরকম তো সব গল্পের মধ্যেই হয়ে থাকে।
তোমার কাহিনীর মধ্যে নতুন কি আছে? কিন্তু আজিজ প্রফেসরকে বলে যে আপনি যেটা চিন্তা করতেছেন সেটা না, আমার এই গল্পটা একেবারেই আলাদা। আজিজ আবারও নিজের কাহিনী বলতে শুরু করে যে আকলিমাকে ওই গাছের মধ্যে দেখতে পাওয়ার পরে মৌলভী সাহেব আকলিমাকে দেখতে গিয়েছিল, আর মৌলভী সাহেব অনেক কিছু করেছে আকলিমার আত্মাকে সেখান থেকে তাড়ানোর জন্য। মৌলভী সাহেবের এটাই মনে হয়েছিল যে আকলিমার বেশে এখানে কোনো জিন অথবা আত্মা রয়েছে, কিন্তু কোনো কিছুতেই তার উপরে কাজ হচ্ছিল না। আকলিমা গাছের মধ্যে বসেই থাকে, আর হঠাৎ করে একটা সময় আকলিমা মিষ্টি খেতে চায়। আর আমরা তো এটাই জানি যে জিনেরা মিষ্টি অনেক বেশি পছন্দ করে, এই জন্য সবাই মনে করে যে মিষ্টি খাওয়ানোর পরে এই জিনটা এখান থেকে চলে যাবে, কিন্তু তারা যেটা চিন্তা করেছিল ঠিক তার উল্টোটা হয়েছে। আকলিমা গাছ থেকে নেমে সরাসরি গিয়ে নিজেদের বারান্দার মধ্যে শুয়ে পড়ে, আর যখন আকলিমা আবারও জেগে ওঠে তখন সে আবারও নর্মাল হয়ে যায়, যেমন সে জীবিত থাকতে ছিল। কিন্তু ব্যবধান শুধু এটা হয়েছে সে এখন আর কোনো কথা বলে না। কিন্তু এই সবকিছু শোনার পরে প্রফেসর বলে যে এটা তো কোনোভাবেই পসিবল না, কারণ মৃত মানুষ কখনোই জীবিত হয়ে ফিরে আসতে পারে না, এই জন্য আমি কোনোভাবেই এই কাহিনীতে বিশ্বাস করতে পারতাছি না। কিন্তু আজিজ বলে যে এই গল্পটা একেবারে সত্য, কারণ 6 মাসের মধ্যে মোট 13 জন লোক মরার পরে ফিরে এসেছে, আর আমরা যে ঘোড়ার গাড়িতে করে এসেছি সেটার ড্রাইভার রাসুল ওই মৃত লোকেদের মধ্যে একজন। তারপরেও তো প্রফেসর বিশ্বাস করে না, তখন আজিজ প্রমাণ দেয়। আজিজ বলে যে আমরা পুরো রাস্তা কথাবার্তা বলতে বলতে আইছি, কিন্তু আপনি কি একবারও রসুলকে কথা বলতে শুনেছেন? আপনি তো রাসুলকে ভাড়াও দিতে চেয়েছিলেন, রাসুল তো সেটাও নেয়নি। এতে প্রফেসর বলে যে যদি এই ঘটনাটা সত্য হয়ে থাকে তাহলে আজিজ এই ঘটনাটাকে মিডিয়ার কাছে বলেনি কেন? কারণ যদি এটা সত্য হয় তাহলে এটা অনেক বেশি আনন্যাচারাল জিনিস। কিন্তু আজিজ বলে যে সে কখনোই বাইরের দুনিয়াকে এই সম্পর্কে বলবে না, কারণ যদি এটা করা হয় তাহলে হয়তো তাদের গ্রামের এই আশীর্বাদ শেষ হয়ে যেতে পারে। মানে এটা তো খুব ভালো ব্যাপার যে মৃতরা আবারও ফিরে আইতাছে, কিন্তু এখানে প্রফেসরের চিন্তা তো অন্যরকম। প্রফেসর বারবার আজিজকে বলতে শুরু করে যে গ্রামের মধ্যে পরীক্ষা নিরীক্ষা করাইতে যে এগুলো কেন হইতাছে, আর যদি আজিজ এটা না করে তাহলে প্রফেসর নিজেই ঢাকা ইউনিভার্সিটি থেকে লোকেদেরকে নিয়ে আসবে রিসার্চ করার জন্য। আর যখনই প্রফেসর এটা বলে আজিজের আচরণ হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়। আজিজ বলে আমি কখনোই আপনাকে এটা করতে দিব না, আমি হলাম এই গ্রামের ছেলে, এই জন্য এটাকে বাঁচিয়ে রাখা আমার দায়িত্ব। প্রফেসরও তখন বুঝতে পারে যে একেবারে শুরু থেকেই আজিজ অনেক আজব আজব কথা বলতাছিল। যেমন আজিজ প্রথমে মাজিকে বলেছিল যে প্রফেসরের গ্রাম থেকে যাওয়ার দরকার হবে না, আর আজকে এসে প্রফেসরকে বল মাছের তরকারিও খাওয়াইছে। এমন মনে হইতাছে যে আজিজ প্রফেসরের জীবনের শেষ ইচ্ছাকে পূরণ করতেছে। আর ঠিক তখনই আজিজের বড়শি নড়তে শুরু করে, মনে হইতাছে কোনো মাছ লাগছে, এই জন্য আজিজ মাছটাকে ধরার চেষ্টা করতে থাকে। কিন্তু এই সুযোগে প্রফেসর সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু আজিজ নিজের বড়শিকে প্রফেসরের গলার মধ্যে ঢুকিয়ে দেয়, যে কারণে প্রফেসর আর সেখান থেকে পালাতে পারে না। আর তখন আজিজ নিজের আসল রূপ সামনে নিয়ে আসে, যে আজিজ প্রফেসরকে এখানে দাওয়াত খাওয়াইতে আনে নাই, আসলে প্রফেসরই হইল দাওয়াতের খাবার। আর আজিজের এটা বলার সাথে সাথেই সেখানে মৃত লোকগুলো চলে আসে যারা সাদা কাপড় পরেছিল। আজিজ বলে যে প্রতি পূর্ণিমার রাতে মৃত লোকেদের একটা কুরবানির দরকার, আর আজকে প্রফেসর তাদের খাওয়ান হবে। আর ওই মৃত লোকেদের মধ্যে আমরা আজিজের মাকেও দেখতে পাই। আর আজিজ তখন হাসতে হাসতে প্রফেসরকে বলে আপনার সাথে আমি শুধু একটা মিথ্যা কথা বলেছি, সেটা হলো যে আমার মা হার্ট অ্যাটাকে মারা গিয়েছিল। তার মানে হলো যে 3 মাস ধরে সে মৃত, কিন্তু তারপরেও সে ফিরে এসে স্বাভাবিক জীবন কাটাইতাছে। তার মানে হলো আজিজ প্রথম থেকেই সত্য বলতাছিল যে এই গ্রামের মধ্যে মারা যাওয়ার পরে সবাই ফিরে আসে। প্রফেসর তাদেরকে দেখার পরে এত বেশি ভয় পেয়ে যায় যে মাছের মতো কাঁপতে শুরু করে, আর সোজা পুকুরের পানির মধ্যে গিয়ে নেমে পড়ে। আর তখন ওই মৃত লোকগুলো প্রফেসরকে খাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে। আর আমরা দেখতে পাই যে আজিজ একটা পাগলের মতো হাসছিল, কিন্তু তার সাথে সাথে আমরা আজিজকে কান্না করতেও দেখতে পাই। এটা ইঙ্গিত করে যে আজিজ এইগুলো করে একেবারেই খুশি না, কিন্তু তারপরেও আজিজ এইগুলো করছে। এপিসোড 1 এর সাথেই শেষ হয়ে যায়। যাই হোক, চলেন এখন আমরা দ্বিতীয় পর্বের গল্পটা জেনে নেই, যেটার নাম হলো খাসির পায়া। শুরুতেই আমরা রাফিক নামের একটা ব্যক্তিকে তার বিছানার মধ্যে ঘুমিয়ে থাকতে দেখতে পাই। হঠাৎ করেই বাইরে শুরু হয় ঝড়, বৃষ্টি, তুফান এবং বিদ্যুৎও চমকাতে শুরু করে। এই কারণে রাফিক ঘুম থেকে উঠে ঘরের জানালা দরজা বন্ধ করে দেয়। আর রাফিকের ছেলে যে অন্য রুমে ঘুমিয়েছিল তাকেও নিজের কাছে নিয়ে আসে। কিন্তু হঠাৎ করে রাফিক তাদের গেটের মধ্যে একটা শব্দ শুনতে পায়, এই জন্য রাফিক সেটাকে চেক করতে যায়। কিন্তু যাওয়ার সময় রাফিক আবারও তাদের রান্নাঘর থেকেও শব্দ শুনতে পায়। আর যখন রাফিক আস্তে আস্তে রান্নাঘরে দেখার চেষ্টা করে, দেখতে পায় যে সেখানে তো তার স্ত্রী রান্না করতেছে। এই জন্য রাফিক তাকে জিজ্ঞাসা করে যে মাঝরাতে তুমি রান্নাঘরের মধ্যে কি করতেছ? এতে রাফিকের স্ত্রী জবাব দেয় সে 3 দিনের জন্য বাপের বাড়িতে বেড়াইতে যাবে, এই জন্য রাফিকের জন্য মাংস রান্না করে রাখা যাবে। আর এটা বলার পরই তার চোখ জ্বলে ওঠে, তার সাথে সাথে বাইরেও বিদ্যুৎ চমকানোর শব্দ হয়। এতে রাফিক অনেক বেশি ভয় পেয়ে যায়। আর রাফিক যখনই পিছনে ঘুরে তখন সেখানে তার স্ত্রীকে দেখতে পায়। এতে রাফিকের কলজা পুরা হাতে চলে আসে, কিন্তু এটা রাফিক
রাফিকের আসল স্ত্রী ছিল যে রাফিককে শান্ত করে। সে রাফিককে রুমের মধ্যে নিয়ে যায়, কিন্তু রাফিক তো অনেক বেশি কনফিউজ, যদি এটা আমার স্ত্রী হয়ে থাকে তাহলে যে রান্না করেছিল সে কে। যাই হোক, পরের দিন সকালে রাফিক তার স্ত্রী এবং সন্তানকে শ্বশুর বাড়িতে দিয়ে আসতে যাবে। আর তাদের কথাবার্তা থেকে আমরা বুঝতে পারি যে তারা এই ট্রিপটাকে অনেক দিন ধরেই প্ল্যানিং করছিল। আর রাফিকেরও তাদের সাথে বেড়াইতে যাওয়ার কথা ছিল, কিন্তু তার অফিসে অনেক বেশি কাজের চাপের কারণে সে যেতে পারবে না। এটা শোনার পরে রাফিকের স্ত্রী বলে, তাহলে ঠিক আছে, আমারও যাওয়ার দরকার নাই। কিন্তু রাফিকের ছেলে নানির বাড়িতে যাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল, এই জন্য রাফিক তাদের দুজনকেই যেতে বলে। এখন রাফিকের স্ত্রী রান্না করে রাফিকের জন্য মাংস তরকারি রান্না করতেছে, আর সে ঠিক কালকে রাতের কথাটাই বলে যেটা রাফিক শুনেছিল। যেটা শোনার পরে রাফিক তো আরো বেশি অবাক হয়ে যায়। যাই হোক, কোনোভাবে রাফিক নিজেকে শান্ত করে আর তার স্ত্রীকে বলে যে রাতে রাফিক তার বন্ধুকে বাড়িতে নিয়ে আসবে, কারণ রাতের রাফিক বাড়িতে একা থাকতে ভয় পায়। পরে আমরা জানতে পারি যে রাফিক একটা অফিসের মধ্যে, সরকারি অফিসের মধ্যে অ্যাকাউন্টিং এর কাজ করে। আর অফিসে ঢুকতেই রাফিক ফ্লোরের মধ্যে একটা তার পরে থাকতে দেখতে পায়। এই জন্য রাফিক পিয়ন হামজাকে ডেকে বলে যে তারটাকে ঠিকভাবে রাখার জন্য। যাই হোক, তারপরে রাফিক তার বসের কেবিনে গিয়ে কিছু বিষয় নিয়ে আলোচনা করতে শুরু করে, যেখানে আমরা জানতে পারি এরা দুজনে মিলে ঘাপলা করছে। আর এই ঘাপলার কারণে এখন রাফিকের চাকরি বিপদে রয়েছে। যাই হোক, ঘাপলা তো করছে বস এবং রাফিক মিলে, কিন্তু এখন বস সব দোষ রাফিকের উপরে চাপাই দিতেছে। আর এখন রাফিকের কাছে 3 দিন আছে সবকিছুকে মিটমাট করার জন্য। আর এটা শোনার পরে রাফিক অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। এখন পরের সিনে আমরা দেখতে পাই যে রাফিক তার বন্ধু আরিফকে কল করে আর তাকে বলে যে রাফিকের বাড়িতে আসতে, কিন্তু আরিফ তো শহরের বাইরে ছিল, এই কারণে সে রাফিকের বাড়িতে আসতে পারবে না। তার মানে হলো যে রাফিককে আজকে রাতে বাড়িতে একাই থাকতে হবে। যাই হোক, এখন অফিসের ছুটি হয়ে যায় আর অফিসের পিয়ন হামজাদ রাফিকের কাছে এসে বলে যে সে আজকে তাড়াতাড়ি বাড়িতে যেতে চায়, কারণ হলো তার মেয়ের স্বাস্থ্য ভালো না আর তাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। রাফিক তাকে যেতে বলে দেয় আর রাফিকও আধা ঘন্টার মধ্যে নিজের কাজ শেষ করে বাড়ির দিকে যেতে শুরু করে। এখন আরিফ রফিককে আইডিয়া দিয়েছিল যেন রাফিক হেঁটে বাড়িতে যায়, যে কারণে রাফিক ক্লান্ত হয়ে যাবে আর বাড়িতে যাওয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়বে। তো রাফিক এখন এটাই করতে শুরু করে আর আমরা রাফিককে একটা পার্কের মধ্যে হাঁটতে দেখতে পাই। আর সেখানেই রাফিক হঠাৎ করে একটা বাচ্চাকে দেখতে পায় যে রাফিকের কাছ থেকে বারবার 200 টাকা চাইতাছিল, কিন্তু রাফিক তো তাকে 1 টাকাও দেয় না। এই জন্য ছেলেটা রাফিককে ফলো করতে শুরু করে, কিন্তু রাফিক এটা দেখার পরেই ছেলেটাকে একটা থাপ্পড় মেরে দেয়। তারপরে রাফিক বাড়িতে ফিরে আসে আর তার স্ত্রী তার জন্য যে খাসির পায়া রান্না করে গেছিল সেগুলো দিয়ে খেতে শুরু করে, কিন্তু খাওয়া শুরু করার আগে রাফিক গ্যাসের গন্ধ পায়। আর এই জন্য রাফিক রান্নাঘরের মধ্যে চেক করতে যায়, কিন্তু সেখানে কাউকেই দেখতে পায় না। আর যখন রাফিক ফিরে আসে তখন টেবিলের মধ্যে একটা কালো রঙের বিড়াল দেখতে পায়, যেটা রাফিকের খাবার খাইতেছিল। কিন্তু রাফিক তো এই কালো বিড়ালকে দেখার পরেই অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন সিন শিফট হয় আর আমরা দেখতে পাই যে আবারও বাইরে ঝড় তুফান হইতাছে। এই জন্য রাফিক তাড়াহুড়া করে সবগুলো জানালা বন্ধ করতে শুরু করে দেয়। আর ঠিক তখনই হঠাৎ করে রাফিক জানালার বাইরে কাউকে দেখতে পায়। এতে রাফিকের ভয়ে গান ফেটে যায়। তারপরেও রাফিক ধীরে ধীরে জানালার দিকে যেতে শুরু করে। আর যখন রাফিক জানালার পর্দা সরায় দেখতে পায় যে সেখানে তো রাফিকের শার্ট ঝুলানো রয়েছে। আর ঠিক তখনই রাফিক আবার ওই কালো বিড়ালটাকে দেখতে পায়। এতে রাফিক আরো বেশি ভয় পেয়ে যায়। যাই হোক, যেমন তেমন করে রাফিক সোফার মধ্যে বসে টিভি দেখতে শুরু করে, কিন্তু তখন রাফিক সোফার নিচে থেকেও শব্দ শুনতে পায়। আর যখন চেক করে সেখানে কাউকেই দেখতে পায় না। আমরা দেখতে পাই যে রাফিক কার্টুন দেখতেছিল আর দেখতে দেখতে রাফিকের ঘুম পেয়ে যায়। আর আমরা দেখতে পাই যে টিভির উপরে যে হরিণের মাথাটা রাখা ছিল সেটার শিংগুলো লাল আলোতে জ্বলতে শুরু করে। যাই হোক, তার পরের সিনে আমরা রাফিককে আবারও অফিসে দেখতে পাই, যেখানে রাফিকের বস আবারও রাফিককে কাজের সম্পর্কে জিজ্ঞাসা করে। আর এইবার সে রাফিককে আরো বেশি প্রেসার দিতে শুরু করে যেন রাফিক এবং বস মিলে যে ঘাপলা করেছে সেটাকে রাফিক তাড়াতাড়ি ধামাচাপা দিতে পারে। এই জন্য রাফিক আবারও তাড়াহুড়ো করে কাজ করতে শুরু করে দেয়। আর চিন্তায় রাফিকের শারীরিক অবস্থা আরো বেশি খারাপ হতে শুরু করে। আজকেও কাজ শেষ করে রাফিক হেঁটেই বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয় যেন ক্লান্ত হয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে পারে। আর মাঝপথে আমরা দেখতে পাই যে রাফিক একটা হোটেলের মধ্যে খাবার খেতে যায়, যেখানে রাফিক শুধু ডাল এবং সবজি দিয়ে ভাতের অর্ডার করে, কিন্তু যে ওয়েটার ছিল সে ভুল করে রাফিকের সামনে খাসির পায়া নিয়ে আসে। আর ঠিক তখনই হঠাৎ করে রাফিক হোটেলের সামনে ওই বাচ্চাটাকেই দেখতে পায়, যে বাচ্চাটা গতকালকে রাফিকের কাছ থেকে পার্কের মধ্যে টাকা চাইতেছিল, যাকে দেখার পরে তো রাফিকের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। যাই হোক, তখন আমাদের রাতের 3টা বাজের সময় দেখানো হয় আর রাফিক ঘেমে একেবারে একাকার। আর তার হঠাৎ করে ঘুম ভেঙে যায় আর রাফিক দেখতে পায় যে বিছানার মধ্যে ওই ছোট বাচ্চাটা রাফিকের পা খেয়ে ফেলতাছে। বাচ্চাটা রাফিককে বলতাছিল, আমি আপনার কাছ থেকে 200 টাকা চাইছিলাম খাসির পায়া খাওয়ার জন্য, কিন্তু আপনি আমাকে টাকা দেন নাই, এই জন্য এখন আমি আপনার পা খাইতাছি। আর এই দৃশ্যটা এত বেশি ভয়ানক ছিল যে রাফিক ভয় পেয়ে বিছানা থেকেই পড়ে যায়, কিন্তু তার পরের মুহূর্তেই দেখতে পায় যে তার পা তো একেবারে ঠিক আছে। এতে রাফিক মনে করে যে হয়তো রাফিক কোনো ভয়ানক স্বপ্ন দেখতাছিল। এতে রাফিকের আর ঘুমে ধরে না, এই জন্য রাফিক টিভি দেখতে
দেখতে শুরু করে দেয়। আর যেখানে আমরা দেখতে পাই যে টিভির মধ্যে প্রথম এপিসোডের সিন চলতেছিল, তারপরেও আমি বলে দিই যে প্রথম এপিসোডের সাথে দ্বিতীয় এপিসোডের কোনো কানেকশন নাই। আর ঠিক তখনই রাফিক দেখতে পাই যে সোফার নিচে রাফিকের দুই পায়ের মাঝখানে ওই ছেলেটাই শুয়ে আছে, আর বাচ্চাটা রাফিকের পায়ের মধ্যেও ধরে রেখেছে। বাচ্চাটা রাফিককে আবারও বলতাছে, আমি আপনার কাছ থেকে 200 টাকা চাইছিলাম, আপনি আমারে দেন নাই, এই জন্য এখন আমি আপনার পা খেয়ে ফেলবো। এতে রাফিক এত বেশি ভয় পেয়ে যায় যে সেখানেই অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে রাফিকের ঘুম ভাঙতেই রাফিক তাড়াহুড়া করে অফিসে চলে আসে, যেখানে রাফিক আবার ওই গাপলাকে সলভ করার কাজ শুরু করে দেয়। আর এটাকে সলভ করার জন্য রাফিক চিন্তা করে যে আজকে রাতে রাফিক অনেক দেরি পর্যন্ত কাজ করবে, আর আজকে পিয়নকেও নিজের সাথে রাখবে যেন রাফিক ভয় না পায়। এই জন্য সে পিয়নকে বলে যে তুমিও আমার সাথে থাকবে যদি আমার কোনো কিছু লাগে। হামজাদ এটা শোনার পরে রাফিককে রিকোয়েস্ট করে যেন হামজাদকে তাড়াতাড়ি বাড়িতে যেতে দেয়, কারণ হলো তার মেয়ে অসুস্থ। এতে রাফিক হামজাদকে বলে যে কমসে কম 10টা পর্যন্ত তো থেকে যাও, তারপরে তুমি চলে যেও। এখন না চাইতেও হামজাদকে সেখানেই থাকতে হবে। পরের সিনে আমরা দেখতে পাই যে হামজাদ বাইরে চা খাইতেছিল, তখনই আবারও ঝড় বৃষ্টি তুফান শুরু হয়ে যায়। আর বাংলাদেশের কারেন্টের অবস্থা তো জানোই, সরকারি অফিসেও কারেন্ট চলে যায়। অন্ধকার হয়ে যাওয়াতে রাফিক অনেক বেশি ভয় পেতে শুরু করে। আর যখনই রাফিক তাড়াহুড়া করে অফিস থেকে বের হওয়ার চেষ্টা করে, তখনই রাফিক ওই বাচ্চাটাকে নিজের সামনে চাপাটি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়, যে রাফিককে আবারও একই কথা বলে ভয় দেখাচ্ছিল যে আমারে 200 টাকা দেস নাই, আমি এখন তোর পা খাবো। রাফিক এত বেশি ভয় পেয়ে যায় যে সেখান থেকে পালাতে শুরু করে। আর আমরা শুরুতেই দেখেছিলাম যে তাদের অফিসের মাঝখানে একটা তার পড়েছিল, আর ওই তারের সাথে লেগেই রাফিক একটা টেবিলের মধ্যে পড়ে যায়। এতে রাফিক মাথার মধ্যে অনেক বেশি আঘাত পায়, আর এই আঘাতটা এত বেশি ভয়ানক ছিল যে রাফিক সেখানেই মারা যায়। আর এই এপিসোডের একেবারে শেষে আমরা পার্কের মধ্যে ওই বাচ্চাটাকেই দেখতে পাই যে অন্য একটা ভিন্ন লোক থেকে 200 টাকা চাইতেছিল। বাচ্চাটা বলে যে আমাকে 200 টাকা দেন, আমি খাসির পায়া খাবো। তো চলেন এখন তৃতীয় এপিসোডটাকে শুরু করি, যেটার নাম হলো হাঁসের সালুন। তো তৃতীয় এপিসোডের শুরুতে আমরা একটা নৌকার মধ্যে মুক্তাকে দেখতে পাই, যে মাছ ধরার পরে নিজের গ্রামের মধ্যে ফিরে আসছিল। সে নৌকাকে যখন কিনারে বাঁধে তখনই তাকে কেউ পিছন থেকে ডাক দেয়। এতে সে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু তখনই সে নিজের সামনে একটা লোককে দেখতে পায় যে মুক্তাকে কিছু জিজ্ঞাসা করার নাটক করে এই কারণ সে মুক্তার কাছে আসার সাথে সাথেই মুক্তার গলার মধ্যে একটা ফাঁসির দড়ি ঝুলিয়ে দেয়, তারপরে মুক্তাকে গাছের সাথে ঝুলিয়ে দেয়, যে কারণে মুক্তার মৃত্যু সেখানেই হয়ে যায়। আমরা জানতে পারি যে এই লোকটার নাম হলো মুজু, আর মুজু হলো একটা কন্ট্রাক্ট কিলার, যে কন্ট্রাক্ট নিয়ে লোকেদেরকে মারার কাজ করে। আর সে প্রতিবার নিজের কাজ শেষ করার পরে হাঁসের মাংস খায়, এটা হলো তার অভ্যাস। আর সে আরো একটা কাজ করে যেটা সম্পর্কে আমরা এখন জানবো না, কিন্তু পরে জানতে পারবো। আর তখনই মজুর কাছে তার ক্লায়েন্টের কল আসে, যে কোনো একটা রাজনৈতিক পার্টির নেতা ছিল, আর মজু তার কাছ থেকে বাকি টাকা চায়। আর তাদের আলোচনা থেকে আমরা এটা জানতে পারি যে মজু এই পর্যন্ত 44 জন লোককে মেরে ফেলেছে, আর এই বিষয়টা নিয়ে সে অনেক বেশি গর্ব করে। আর এখানে ওই রাজনৈতিক নেতা মজুকে আরো একটা কাজ দেয়, মানে হইতাছে মজুকে আরো একটা লোককে মারতে হইব। এখন মজু গ্রামের মধ্যেই ঘুরতে শুরু করে, যেখানে মজু একটা সুন্দর আওয়াজ শুনতে পায়, যেই আওয়াজটা একটা মেয়ের ছিল। মেয়েটার কণ্ঠ তো অনেক সুন্দর ছিল, তার সাথে সাথে মেয়েটাকেও দেখতে অনেক বেশি সুন্দর। আর মজু তার আওয়াজ শোনার পরে সেখানে চলে আসে, আর সে তো মেয়েটার দিকে এমন ভাবে তাকায় যেন এখনই খেয়ে ফেলবে, কিন্তু তখনই সেখানে মেয়েটার মা চলে আসে। আর মজু তাকে বলে যে সে তার মেয়ের শব্দকে রেকর্ড করে শহরের একটা বড় মিউজিক প্রডিউসারকে শোনাতে চায়, কারণ মজুর মতে তার মেয়ে অনেক ভালো গান গাইতে পারে, যে কারণে সে একদিন অনেক বড় গায়িকা হতে পারবে। তার সাথে সাথে মজু ওই মহিলাকে একটা নোটের বান্ডিল দেয়, যেন তারা আজকে রাতে মজুর জন্য হাঁসের মাংস রান্না করে। এই মহিলাটা অনেক বেশি গরিব ছিল, আর কতদিন ধরে ভালো খাবার খেতে পারে না, এই জন্য সে টাকা নিয়ে নেয়, আর রাতে খাওয়ার জন্য মজুকে নিজেদের বাড়িতে আমন্ত্রণ করে, যে অপরিচিত একটা লোককে তার মা ডেকে এনে হাঁসের মাংস খাওয়াবে। যাই হোক, এখন টাকা তো নিয়ে নিয়েছে, এই জন্য রাতে মজু চলে আসে। সে প্রথমে হাঁসের মাংস খায়, আর এটা বলে যে সে কি আজকে রাতে এখানেই থাকতে পারবে। মহিলাটা বলে যে তাদের ঘরের মধ্যে শুধু একটাই রুম আছে, যেটার মধ্যে তারা দুজনে থাকে, এই জন্য সে এখানে থাকতে পারবে না। কিন্তু মজু বলে যে সে এখানে বারান্দার মধ্যেই ঘুমিয়ে পড়বে, কোনো সমস্যা নেই। কিন্তু মাঝরাত হতেই মজু জেগে ওঠে আর ঘরের ভিতরে ঢুকে পড়ে, আর মজু সেখানে তাদের সাথে খারাপ কিছু করার পরে তাদেরকে প্রাণে মেরে ফেলে। তার মানে আমরা বুঝতেই পারতাছি যে মজুর কেমন ভয়ানক ইচ্ছা রয়েছে, মানে একটা সাইকো আর কি। তার পরের সিনে আমরা দেখতে পাই যে মজু একটা বাস স্ট্যান্ডের মধ্যে শুয়ে শুয়ে নিজের সময় কাটাইতেছিল। তখনই সেখানে একটা ছেলে আসে মজুকে একটা পিস্তল এবং একটা বাইক দেওয়ার জন্য, কারণ হলো আজকে মজুর আরো একটা কাজ করতে হবে। আর এগুলো নেওয়ার পরেই মজু একটা রাজনৈতিক পার্টির ক্লাবের মধ্যে চলে আসে, আর মজুর কাজ হলো এখানকার চেয়ারম্যানকে মেরে ফেলা। মজু চেয়ারম্যানের পিছনে পিছনে ওয়াশরুমের মধ্যে চলে আসে, আর সেখানেই মজু হাসতে হাসতে তাকে গুলি করে মেরে ফেলে। আর মজু যখন আরামসে সেখান থেকে যাইতেছিল, চেয়ারম্যানের দুইটা লোক মজুকে দেখে ফেলে। এতে মজু তাড়াহুড়া করে বাইকে বসে সেখান থেকে পালানোর চেষ্টা করে, তখন পিছন থেকে চেয়ারম্যানের লোকেরা মজুর উপরে ফায়ার
ফায়ারিং করে। তারপরেও মজু কোনোভাবে সেখান থেকে বাইক নিয়ে পালিয়ে যায়। এখন পালাইতে পালাইতে মজু অনেক দূরে চলে আসে আর হঠাৎ করেই মজু নিজের চোখের সামনে অন্ধকার অন্ধকার দেখতে পাইতে শুরু করে, কিন্তু হয়তো থামতে পারবে না, থামলেই কেল্লাফতে, এই জন্য বাইক চালাইতে থাকে। আর বাইক চালাইতে চালাইতে একটা হোটেলের সামনে চলে আসে যেটার নাম হলো আধুনিক বাংলা বোর্ডিং অথবা হোটেল। মজু চিন্তা করে যে আজকে রাতটা সে এখানেই কাটাবে, এই জন্য মজু ভিতরে গিয়ে কাউন্টারে নিজের জন্য একটা রুম ভাড়া করে। আর যখন মজু কাউন্টারে থাকা লোকটার নাম জিজ্ঞাসা করে তখন সে তার নাম বলে যে মরণ, মানে মৃত্যু। এটা শোনার পরে মজু অনেক বেশি অবাক হয়ে যায়। তারপরেও মজু এদিকে খেয়াল না করে নিজের রুমের মধ্যে চলে আসে। মজু যখন শুয়ে আরাম করবে তখনই দরজার মধ্যে শব্দ শুনতে পায়। বাইরে ওই কাউন্টারের লোকটা দাঁড়িয়েছিল যে মজুকে নিচে একটা পার্টিতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। এখন মজু তো পার্টিতে যেতে চায় না, কিন্তু তারপরেও বলে যে আমি চলে আসব। আর মৃত্যু তাকে বলে যে আপনার নিচে গান আনার দরকার নাই, কারণ ওই পার্টির মধ্যে সব সাধারণ মানুষেরাই আছে। যাই হোক, তারপরে কিছুক্ষণ পরে মজু নিচে চলে আসে যেখানে থাকা সবাই পার্টি করতে ব্যস্ত ছিল, তবে সেখানে থাকা সবাই মাস্ক পরেছিল। মজু সেখানে মটট খাইতে শুরু করে আর তখনই মজু সেখানে গান শুনতে পায়, ওই গানটা যেটা মজু গ্রামের মধ্যে ওই মেয়েটাকে গাইতে শুনেছিল। আর যখনই মজু ওই গায়িকার সামনে যায় ওই গায়িকাটা নিজের মাস্ক খুলে ফেলে, যেটা দেখার পরে তো মজু একেবারে আশ্চর্য, এটা ওই মেয়েটাই যাকে মজু মেরে ফেলেছে। তারপরে মজু নিজের পিছনে ওই নেতাকেই দেখতে পায় যাকে কিছুক্ষণ আগে মজু মেরে এখানে এসেছে। আর তারপরে মজু সেখানে মুক্তাকেও দেখতে পায় যাকে প্রথমে মজু মেরেছিল। তার মানে আমরা অলরেডি বুঝতে পেরে গেছি এই পার্টিটা কোনো সাধারণ পার্টি না, আসলে এই পার্টির মধ্যে ওই লোকেরা রয়েছে যাদেরকে মজু মেরে ফেলেছে। আর তারা সবাই মিলে মজুর দিকে রেগে তাকায় থাকে, যেটা দেখে তো মজুর গান ফেটে যায়। এই জন্য মজু ওই পার্টি থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সেখান থেকে বের হওয়ার দরজাটা লক হয়ে যায়। আর সেখানেই আমরা একটা সাইনবোর্ড দেখতে পাই যেটার মধ্যে লেখা ছিল এখানে ঢোকা যায়, বের হওয়া যায় না। আর এই জন্য মজু মৃত্যুর দিকে গান পয়েন্ট করে আর হোটেলের গেট খুলে দিতে বলে, কিন্তু মৃত্যু মজুকে বলে যে তুই হয়তো এখন পর্যন্ত বুঝতে পারস নাই। আর তখনই মজু নিজের পেটের মধ্যে গুলির চিহ্ন দেখতে পায়। সেখান থেকে কাহিনী অতীতে চলে যায়, যেখানে আমরা দেখতে পাই যে যখন মজু চেয়ারম্যানকে মেরে পালিয়ে যাইতাছিল তখন চেয়ারম্যানের লোকেরা মজুর উপরে গুলি চালাইছিল। মজু মনে করেছিল ওর উপরে কোনো গুলি লাগে নাই, কিন্তু আসল ব্যাপার হইল যে একটা গুলি মজুর পেটের মধ্যে লেগেছে। তখন তো মজু এটা বুঝতে পারেনি, কিন্তু সামনে যাওয়ার পরে মজুর অবস্থা খারাপ হয়ে যায়। আর আমরাও দেখেছিলাম যে মজুর রাস্তার মধ্যে একবার অন্ধকার দেখতে শুরু করে দিয়েছিল। আসলে হয়েছে কি, মজু ওই মুহূর্তে মারা গেছে আর তারপরে মজুর আত্মা এই হোটেলের মধ্যে এসেছে যেখানে অলরেডি সবাই আত্মাই ছিল। আর এখন আমরা এটাকে নরক বলতে পারি, যেখানে মজু নিজের খুন করা লোকেদেরকেই দেখতে পাইতাছে। আর এখন একেবারে শেষ পর্যন্ত মজুকে নিজের নরকেই থাকতে হবে, এখানে মজুকে শাস্তি দেওয়া হবে আর মজু এখান থেকে কখনোই বের হতে পারবে না। এই জন্য এখানে লেখা ছিল যে যে একবার ঢুকে সে আর কখনোই বের হতে পারে না। তাছাড়া কাউন্টারে যে লোকটা ছিল তার নাম কি ছিল? মৃত্যু, মানে আজরাহিল। যাই হোক, এখন পরের দিন সকালে পুলিশ মজুর লাশ খুঁজে পায় যেটা ওই হোটেলের বাইরেই পড়েছিল। আর আসল ব্যাপার হলো যে এখানে যে হোটেল ছিল সেটা তো হোটেল না, মানে হয়তো আগে ছিল কিন্তু এখন একেবারে পরিত্যক্ত। আর এর সাথে এপিসোড 3 এখানেই শেষ হয়ে যায়। এখন বাংলাদেশি হরর সিরিজটা আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত টাটা, বাই বাই।